এখন বে যাবো সিদ্দিক বাজারেতে দুইটা যাবো তোমার বিলে। সো সাথেই থাকো আর দেখতেই থাকো ভিডিও। হ্যালো, দিস ইজ মাই স্পেশাল টুডে আই গোনা শো দিস নিউ ভিডিও ফর ইউ এন্ড এভরিওয়ান। আজকে খুব সকাল সকাল চলে এসেছি কোথায়? আজকে খুব সকাল সকাল চলে এসেছি পুরান ঢাকার সদরঘাটে। পুরনো এবং ঐতিহ্যবাহী হাজার বছরের এই সদরঘাটের লঞ্চের ঐতিহ্যকে তুলে ধরার জন্য যে ভিডিওটা আপনাদের জন্য। সদরঘাট যাচ্ছি, এখানে পুরান ঢাকার এখানে সদরঘাটে সকালবেলা ব্যস্ততম শহর এবং খুব লোক সমাগম এরিয়া। সকাল 8টা বাজে, আমরা 7টার দিকে দিয়েছিলাম, এখন 8টা বাজে। তো আমরা তো সদরঘাটের দিকে যাচ্ছি। এখন হচ্ছে আমরা নাস্তা করবো, তারপর হচ্ছে সমুদ্র ঘুরে দেখার চেষ্টা করবো। সব কিছুকে টার্মিনালে যাবো, তারপর দেখা সব কিছু। আমার ঠিক সামনে হচ্ছে বাংলাদেশ বিআইডব্লিউটি আমরা ঠিক সামনে যাচ্ছি একটা হোটেলে, এখন নাস্তা করবো। তো 5-6 মিনিট দেখলে হাঁটতেছি এখানকার লোকাল যে বাজার ডান পাশে হচ্ছে লঞ্চ ঘাট, সদরঘাট টার্মিনাল, আর বাম পাশে হচ্ছে যাচ্ছি। এরপর আমরা সকালে হচ্ছে একটা হোটেল সিলেক্ট করে ঠিক সদরঘাটের পাশে সেখানে গরম গরম হচ্ছে তন্দুরি রুটি করতেছিল, সেটা হচ্ছে ডাল দিয়ে খেলাম, অসাধারণ লাগছিল। নরম নরম তন্দুরি রুটি অনেকদিন পর পুরান ঢাকার ট্রাই করলাম। ঢাকাতে যেটা ট্রাই করি সেটা অতটা মজা না লাগলেও পুরান ঢাকাটা ছিল অনেক সুন্দর। তারপরে আমরা সদরঘাটের টার্মিনালে চলে গেলাম, দুজন ভিতরে যেয়ে দেখি কেমন অবস্থা। সদরঘাট টার্মিনালে আছি, এখানে প্রবেশ মুখে ঢুকতে 10 টাকা করে নেয় পার পারসন। তারপর হচ্ছে লঞ্চের টিকিট হচ্ছে ভিতরে। লঞ্চ কীরকম বিভিন্ন ক্যাটাগরির লঞ্চ আছে, যেখান থেকে মানুষ দূর দূরান্তে দক্ষিণবঙ্গে যারা যায়, বাট এখন লঞ্চের খুব কম থাকলেও বাট মানুষের চলাচল করে অনেকটাই বেশি। তো চলুন ভিতরে যাই এবং দেখানোর চেষ্টা করি। 10 টাকা মোড়ের দিকে। আজকের দিনটা খুবই ক্লাউড এবং রোদও খুব কম। তো আমরা এখন আছি লঞ্চ টার্মিনালের ঘাটে। এখান থেকে আপনার হচ্ছে প্রায় 17 থেকে 20টা প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ লঞ্চ যাতায়াত করে এই সদরঘাট থেকে। এবং এটা ঢাকার সব থেকে পুরান এবং ঐতিহ্যবাহী একটা ট্রেডিশন হচ্ছে, যারা লঞ্চ ভ্রমণ করতে খুবই পছন্দ করেন তাদের ফার্স্ট চয়েস থাকবে এখানে। এবং এখান থেকে সারা বাংলাদেশের প্রচণ্ড পরিমাণ লঞ্চ প্রবাহিত হয়। এবং এখানে ভিআইপি লঞ্চ, আবার মধ্যমপন্থা লঞ্চ, তারপর বিভিন্ন ক্যাবিনটা আছে, যে যার মতো ইচ্ছা মতো ভ্রমণ করতে পারবেন এখান থেকে। যদিও পদ্মা সেতু হওয়ার পর সেটা এখন খুব কম মানুষ ভ্রমণ করে, তারপরে যারা ভ্রমণ পিপাসু তারা অবশ্যই একটা আলিশানভাবে বা খুব সুন্দরভাবে চলাচলকে পছন্দ করবে, সেটা বলা হবে। যে রূপ সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে এখানে যে মানুষ গম গম অবস্থা থাকতো, যদিও এখন সকাল টাইমে, এখন এক শিফট চলে গেছে এখান থেকে, যারা দক্ষিণবঙ্গ থেকে যারা আসছে তারা চলে গেছে, তারা এখন নেই। আবার যখন সন্ধ্যা বা রাত হবে তখন হয়তো মানুষের সমাগম হবে, তবুও কিছু পার্সেন্টেজ কমে গেছে। কারণ পদ্মা সেতুতে যেখানে 2 থেকে 3 ঘন্টা লাগে, সেখানে লঞ্চ হচ্ছে সারা রাত ট্রাভেল করার পর তারপর হচ্ছে গন্তব্যে পৌঁছায়। যারা ট্রাভেল খুব বেশি পছন্দ করে তাদের জন্য তো বলতেই হয় যে এটা খুবই একটা রোমাঞ্চকর। এবং বিভিন্ন লঞ্চে, বড় বড় লঞ্চের আপনি দেখতে পাবেন বিভিন্ন ক্যাবিনেট আছে। এখানে আমি দেখলাম ঢাকা টু বরিশালের বিশাল বিশাল লঞ্চ আছে। এবং আপনারা যারা একদম কম দাম থেকে প্রাইস শুরু করে 397 টাকা থেকে প্রাইস শুরু, এবং হায়ার যত 2000, 2500, 3000, 5000 টাকা পর্যন্ত রুম আছে। আপনার কেবিন ভাড়া করতে পারবেন এবং হচ্ছে লঞ্চের উপরে থাকতে পারবেন, নিচে বেড করে থাকতে পারবেন। এবং লং ট্যুর এবং ট্রাভেলের জন্য এটা একটা বেস্ট ট্রাভেল। তো চলুন শুরু করি এবং সম্পূর্ণ ঘুরে ঘুরে জানানোর চেষ্টা করবো। লেটস ডু ইট। লঞ্চ ছাড়ার একটি অসাধারণ মুহূর্ত আপনাদেরকে শেয়ার করে দেখতেই থাকুন আর এই ভিউটুকু এনজয় করুন। লঞ্চ কিভাবে হচ্ছে টার্মিনাল থেকে বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে সুন্দরভাবে চলে যায়। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are
trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. লঞ্চের ভিতরে সিনারিও এখান থেকে হচ্ছে যারা 200 বা 300 তাহলে আছে দিস ইজ এখানে হচ্ছে কার্পেট বিছিয়ে তারপরে হচ্ছে আপনার যে যার মতো টিকিট কেটে 200 কি 300 টাকা সর্বোচ্চ নেয়। এখন হয়তো দাম বাড়ছে কিনা জানি না, 200 কি 300 টাকার মতো নেওয়ার পরে হচ্ছে এইখানেই ঠিক বিছানা পেরে বা চাদর পেরে যেটাই বলা হয় সেটা পেরে হচ্ছে তারপরে হচ্ছে তারা ভ্রমণ করে দূর দূরান্তে। পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত এইটাই ছিল দক্ষিণবঙ্গের মানুষের সবচেয়ে বড় চাহিদা এবং হাজার হাজার মানুষ প্রতি বছর ভ্রমণ করতো এই লঞ্চ যাত্রা থেকে। আমার মাথার উপর দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় ফ্যান আছে এবং প্রতিটা এখানে না হলেও প্রচন্ড পরিমাণ ফ্যান পাওয়া যায় এখানে। এবং এটার নিচে হচ্ছে ইঞ্জিন, তারপরে উপরে হচ্ছে ভিআইপি আর জোন হচ্ছে যারা কেবিন পছন্দ করবেন একটু বেশি প্রিমিয়াম 1000-1200-1500। আমার এখন এলসের খুব দারুণ, এলসের এই পাশে হচ্ছে টিভি আছে, একটা টিভি আছে। এবং আপনারা যারা সমুদ্র পছন্দ করেন সবচেয়ে বেশি, যে আপনি চাচ্ছেন যে সমুদ্র করে ভ্রমণ করতে, তাদের জন্য লঞ্চ যাত্রাটা হবে অতুলনীয়। এবং এখানে এখানে হচ্ছে দুইটার সময় লঞ্চ ছাড়া হয়, একটা হচ্ছে ঈদের যখন ছাড়া হয়, ঈদের সময়টা যখন ছাড়া হয় তখন দেখা যায় যে আপনার ঈদের সময় যখন ছাড়ে তখন সকাল দুপুর বিকাল 3 টাইমেই ছাড়ে। আর যখন ইঞ্জিনিয়ারলি রাতে যখন ছাড়া হয় তখন দেখা যায় যে এখানে আপনার হচ্ছে রাতের বেলায় ছাড়ে। আবার ভোরবেলা ওইখান থেকে বা দক্ষিণবঙ্গ থেকে যারা রাতে আসে তাদের জন্য হচ্ছে আপনার রাতের বেলা ছেলে ভোরবেলা পৌঁছে যায়। যদি এখন পুরো লঞ্চ ফাঁকা, তো একদিন যদি লঞ্চ ভ্রমণ করি তাহলে দেখানোর চেষ্টা করবো। এখানে প্রচন্ড মানুষের অবস্থান থাকে এবং হাঁটা যায় না, এত মানুষ নিয়ে চলাচল করে। চলুন এখন একটু কেবিন দেখানোর চেষ্টা করি, কেবিন দেখানো যায় কিনা দেখি। নির্ধারিত একটি ভাড়া দিয়ে দিচ্ছে ঢাকা টু বরিশাল 397 টাকা। যদিও আমি যখন লাস্ট ভ্রমণ করেছিলাম এখানে ছিল মাত্র 200 টাকা, এখন হচ্ছে 397 বা 400 টাকা। Take me on your magic river, tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever. এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফল ট্রাক ভর্তি করে আছে, আপেল কমলা এখানে হচ্ছে সেল দেওয়া হয়। এখানে খুব পাইকারি দামে সেল দেওয়া হয়। এখানে সকাল সকালই বাণিজ্য করে ওঠে এবং বিভিন্ন ধরনের আপনি কম দামে কমলা আপেল ট্রাক পাইকারি মূল্যে বিক্রি করা। আর ঠিক পেছনেই হচ্ছে এখন হচ্ছে আহসান মঞ্জিলটা, এটার ভেতরে যাওয়ার ট্রাই করব এবং এটার যে ইতিহাস সে সম্পর্কে এক্সপ্লোর করার চেষ্টা করব। এই পাশে হচ্ছে ঠিক বুড়িগঙ্গা নদীটা, তার ঠিক অপর সাইডেই হচ্ছে এই পাশে হচ্ছে আহসান মঞ্জিল। তো চলুন দেখি ভিতরে যে ট্রাই করবো এবং এক্সপ্লোর করার চেষ্টা করবো। এরপর হচ্ছে দুটো টিকিট কিনলাম এবং ভিতরে প্রবেশ করি। এখানে প্রথমে যে মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে, তো চলুন ভিতরে যাই এবং এক্সপ্লেন করার চেষ্টা করি। আমার ঠিক পেছনে আছে এই বিখ্যাত আহসান মঞ্জিল। এখানকার ঐতিহ্য বা যে গর্ব আমাদের সকলের, এটা রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। তো আপনার হচ্ছে প্রথমে যখন এন্ট্রি ফি 40 টাকা করে নিবে, সে হচ্ছে টিকিট 40 টাকা। এই যে টিকিটটা 40, টিকিটটা অনেক সুন্দর এবং এখানে হচ্ছে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে এবং আপনি চাইলে সেটা পড়ে নিতে পারবেন। এবং এখানকার যে রাজার আমলের যে বিল্ডিং গুলো ছিল বা কিরকম কি ছিল সেটা এক্সপ্লোর করবো।
হাসান মঞ্জিলের যে এখানে যে সিঁড়ির যে জিনিসটা, এটা খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী ট্রেন্ড ফলো করে, এবং সেখান থেকে আমাদের এই জায়গায় যে স্ট্রাকচারটা আছে সেটা বহু পুরনো এবং অনেক আগেকার সময়কার। চলুন আমরা এখন এন্ট্রি করি এবং দেখানোর চেষ্টা করি। ঠিক 1900 শতাব্দীর দিকে যেরকম প্রথমে ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন এই মডেলটি হাসান মঞ্জিলের স্ট্রাকচারটি সুন্দরভাবে দেওয়া আছে তার ভিতরে। 1900 শতাব্দী সালের দিকে বাড়ির স্ট্রাকচার গুলো কিরকম ছিল এবং ছোট চিলেকোঠা কেমন ছিল। এটা হচ্ছে খাজা আলিমুল্লাহর বাড়ি ছিল। এখানে খুব সাইলেন্টলি কথা বলতে তাই বলতেছি। সেটা হচ্ছে খাজা আলিমুল্লাহর ঘর যেরকম ছিল ঠিক এইরকম হচ্ছে এই রুমটা। ভালো লাগছে আমাদের বেশি ফুটবল। আমি শুধু এটুকু বলি, সর্বপ্রথম হচ্ছে হাফেজ হাসান আর শেষে হয়ে আসছে কে, খাজা তোফায়েল আহমেদ। এত বড় বংশ পরিচয় ওয়ার্ডনের ইতিহাসে সকল পুরুষ, এবং তিনি জন্মগ্রহণ করা 1813 খ্রিস্টাব্দে নিজকে আরবি ফারসি শিখেছিলেন। অন্যান্য তিনি কীর্তিমান ছাত্র ছিলেন। তখনকার সময় কয়েন, প্রাইস, ব্রেসলেট, ডলার হচ্ছে 1900 সালের দিকে চুড়ি, মাথার ক্লিপ, মেয়েদের যত সামগ্রী আছে, পাখা, তখনকার ইনোভেশন। আনন্দের সময় দেখুন জাস্ট খালি আপনারা কত সুন্দর। এখান থেকে হচ্ছে ঠিক দোতলা ব্যালকনিটা, এবং এখান থেকে আমার যে বুড়িগঙ্গা নদীটি দেখতে পাচ্ছি, সেখান থেকে রাজারা এখানে দেখা যায় যে আমি যতটুকু ইতিহাস জেনে ওইখান থেকে যতটুকু জানলাম ততটুকু দেখা যায় এইখানে ঠিক মেলা টাইপের হইতো। তারপর হচ্ছে রাজারা ঠিক ওই সিঁড়ির মাঝখানটায় বসে তারা একটা ছবি ক্লিপ দিয়ে দিচ্ছি দেখেন এখানে যে ছবিটা, এখানে বসে তারা সভা সালিশ করতো, এবং ঠিক এইখান থেকে বুড়িগঙ্গা নদীটি খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এখান থেকে প্রথম যখন পূর্ব বাংলা বিভিন্ন ফাংশন বা বিভিন্ন সেক্টরে তারা প্রচুর পরিমাণ অর্থ প্রদান করে এবং বাংলাদেশকে চাঙ্গা করে, বিদ্যুৎ, তারপর হচ্ছে জল, তারপরে হচ্ছে আরো অনেক কিছু খাদ্য, সবকিছু এখান থেকে বিভিন্ন নবাবদের অবদান যা অপরিসীম, এবং এটা আমাকে বাঁচিয়ে রাখা আমাদের একান্ত কাম্য। এবং আমি ভিতরে দেখতে পাচ্ছিলাম যে এখানকার রুমের যে ডেকোরেশন ছিল সেটা ছিল অতুলনীয় এবং অসাধারণ। এখানকার যেই কুলিং সিস্টেম, ফ্যান, যেই 2018 বছর আগের যেই ঐতিহ্যবাহী পুরনো যেই ঐতিহ্য তুলে ধরা হয় সেটা এক কথা অসাধারণ। রুমের আপনি দেখতে পাচ্ছেন জানলাটা দেখুন কত বড় এবং খুব সুন্দর ঐতিহ্য বহন করে। সেকেন্ড যেই ভবন ঠিক সেই জায়গাটা অসাধারণ। এটা হচ্ছে সেকেন্ড ভবনের বাম পাশের পথ, ভিতরে যাই দেখি। এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকে রাজা বা নবাব যারা ছিল তারা সবাই এখানে বসতো এবং খুব সুন্দরভাবে এখান থেকে পর্যালোচনা করলো, এবং যে সাইডে যে ভিউটা আছে এখানে সবাই দাঁড়াতো এবং তাদের যেই সভা সালিশ গুলো হইতো সেটা দেখা যেত। এখানে ইসলামপুরের মার্কেট হাজার হাজার পুরনো সময় যে ইসলামপুর আমরা চিনি সেখানকার হচ্ছে ঐতিহ্যবাহী কাপড়ের দোকান। এখানে পাইকারি আপনি পাঞ্জাবি, মাদ্রাসার জামা, শার্ট, প্যান্টের কাপড় খুব খুচরো এবং পাইকারি মূল্যে পেয়ে যাবেন এই জায়গা। কাপড়গুলো অনেক সুন্দর, পাকিস্তানি কালার গুলো সুন্দর। ডট ডট। আপনারা যারা ইসলামপুরে আহসানুল্লাহ রোডে আসবেন এবং একটা পাকিস্তানি টাইপের একটা পাঞ্জাবি কাপড় নিলাম 250 টাকা গজ, খুব সুন্দর একদম মোলায়েম। যারা মনে করেন হচ্ছে পাঞ্জাবি খুব পছন্দ করেন এখান থেকে পাইকারিতে খুব সুন্দরভাবে পাঞ্জাবি নিয়ে যেতে পারেন, এবং খুব মলিন এবং মসৃণ কাপড়ের যে ঐতিহ্যবাহী সেটা এখান থেকেই গড়ে ওঠে সর্বপ্রথম। চলুন এখন বের হয়ে যাই। পুরান ঢাকার জাম বলতে যেটা বোঝায়
সেটা হচ্ছে এখন ফিল করতেছে। এতক্ষণ রিস্কায় উঠি নাই, বাট এখন রিস্কায় উঠে দেখতেছি যে প্রচন্ড রকমের জাম। আসলে এটা জাম না, এটা এখানকার ন্যাচারাল, বাট আমি আজকে আসছি তাই জাম মনে হচ্ছে। এর আগে একটা ভিডিও ছিল আমার ইফতারের ভিডিও, আর তারপরে হচ্ছে আজকে এই ভিডিওটা। তো দেখি জাম কতটুকু সময় লাগে। দোকানটা আরমানির হলো একটা বিশেষ দোকান, মনে হচ্ছে কত বছরের পুরানো, দেখলেই বোঝা যাইতেছে না হলেও 20-30 বছর আগের পুরনো তো হবেই এই দোকানটা। রোডের সাইডে জাম ছাড়লো, তো যাচ্ছে আমরা এখন বংশালের পিছন দিয়ে যাচ্ছি। যাক, জাম ছাড়ার পর একটু যাইতে ভালোই লাগতেছে। নাজিমউদ্দিন রোডে আজকে পুরো ঢাকা বি ঘুরলাম। এখন একটা রিক্সা দিয়া পুরো ঢাকা রোডটাছি আজকে, মনে হইতাছে পুরাই পান্তা। যাক, ভালোই লাগতেছে। এখন যে নিউ মার্কেটের পিছনে সাইড মনে হচ্ছে। এখন যাইতাছি আমরা কইবা। এই জাবির কি অবস্থা, কেমন লাগতেছে পুরান ঢাকা? কিরকম চলা, কিরকম পুরান ঢাকা? তোর হোম টাউন, তোর হোম টাউন নিয়ে ঘুরাইতে নিয়ে আসলি, কি অবস্থা? যাক, তাহলে ভালো। আমরা এখন যাচ্ছি হচ্ছে লালবাগ কেল্লায়। তো হচ্ছে পাঞ্জাবি কিনলাম, পাঞ্জাবি কিনলো আমার ফ্রেন্ড। টিকিট 30 টাকা করে। এখন আছি আমরা ঠিক লালবাগ কেল্লার এখানে। এর আগে বাগেরহাটের যেই ইটা ছিল প্রাচীরটা, সেটার ভিডিও কখনো করা হয়নি, কারণ তখন আমার ইউটিউব যাত্রা শুরু হয়নি। কিন্তু এখন হচ্ছে শুরু হওয়ার কারণে হচ্ছে এই জায়গাটা সুন্দরভাবে এক্সপ্লেন করতেছি। আমার ঠিক পেছনই হয়েছে ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা। এটার ইতিহাস আমরা সকলেই জানি, এবং অসাধারণ ভিউ, এবং যারা দর্শনার্থী প্রতি বছর এখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ বলা যায়, বা 30 টাকা করে টিকিট নিল, এবং আমরা ভ্রমণ করলাম এবং সামনে চলুন কিছু ভিডিও করার চেষ্টা করি। এখানকার যে পুরোনো বিল্ডিং, পোড়ামাটির, দেখলেই বোঝা যাচ্ছে। এখান থেকে আপনি লালবাগটাকে খুব ভালো ভিউ করতে পারবেন। এটা হচ্ছে আমার পিছনে যে প্রাচীরের মধ্যে, এটা হচ্ছে হাম্মাম খানা। হাম্মাম খানা হচ্ছে ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে স্নানঘর। ঠিক আমার পেছনে যেটা, সেটা হচ্ছে স্নানঘর। এটা পুরনো ঐতিহ্যবাহী স্নানঘর, এবং মুসলিম সভ্যতার প্রথম থেকে হাম্মাম নির্মিত হলেও চূড়ান্ত বিকাশ ঘটে তুরস্ক প্যারিসে, এবং তুরস্ক অনুষ্কারে তৈরি এই লালবাগ কেল্লার হাম্মামখানায় রয়েছে গম্বুজ দ্বারা আলোচিত মোট 5টি বর্গাকার কক্ষ, এবং প্রতিটি চূড়া গম্বুজের মাঝে আলো বাতাসে চলাচলের জন্য গোলাকৃতি ছিদ্র রয়েছে। চারকোনা এবং প্রসাদ বিশ্রামগার, শৌচাগার, গরম পানি ঠান্ডা সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। হাম্মামখানার অভ্যন্তরীণ উত্তর পাশে একটি চৌবাচ্চা রয়েছে। চৌবাচ্চাটিতে পানি সরবরাহের জন্য তামার তৈরি আগমন ও নির্মম নল রয়েছে, এবং সরবুজ আঁকা নীল সাদা ও হাম্মাম নান্দনিক আবেদন করেছে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য রয়েছে বিচলিত প্রতিরোধী পৃষ্ঠ হিসেবে কাজ করে, যা বলা হয়ে থাকে হাম্মামখানার দোতলা দরবার হিসেবে ব্যবহৃত হতো, এবং এখান থেকেই বিচার কার্য পরিচালনা করা হতো। তবে কেউ কেউ এই বিষয়ে দ্বিমত পোষণ করে থাকেন এখন। লালবাগ কেল্লার এই জায়গা থেকে আপনি দাঁড়ালে বুঝতে পারবেন যে লালবাগের সমস্ত ভিউটা কত সুন্দরভাবে দেখা যায়। আজকে আমরা যেই দিনে আসছি সেই দিনে হয়তো যে কোনো অফিস বা কোথাও থেকে একবারে পার্টি আকারে আসছে, অনেক লোকজন দেখা যাচ্ছে। মূলত এখানে ঢুকতে আপনার 30 টাকা করে টিকিট নিবে, এন্ট্রি ফি। স্টুডেন্টের জন্য হয়তো ছাড় আছে, আজকে পেলাম না ছাড়, দেখলাম আইডি কাহিনী নেই যার জন্য পেলাম না। এখানকার যে উপরের যে পাহাড়ের মতো আছে, এখান থেকে আপনি সমস্ত পুরান ঢাকার যেই লালবাগ কেল্লার এখানে 3টা ভবন আছে, মোট 3টা। একটা হচ্ছে ওই দুটোতে আমরা যাইনি, যাবো। আর এটা আমরা গেলাম, এটা হচ্ছে হাম্মাম ঘর, এটা তো এক্সপ্লেন করলামই। এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে ওঠা ট্রাই করবো, এবং দোতলার যে প্রাচীরটা সেটা উঠবো। এখান থেকে আমরা হচ্ছে পুরো লালবাগ কেল্লাটা দেখবো। আস্তে আস্তে চলুন দেরি শুরু করি। আমার পেছনে এখন সম্পূর্ণ লালবাগ কেল্লা। এখন হচ্ছে চলে যাচ্ছি আমরা, হচ্ছে প্রচন্ড রকমের ক্ষুধা পাইছে, তো যাই দেখি এখন হচ্ছে
হাজির বিরিয়ানিটা ট্রাই করবো। সো নেক্সট এখন যাবো সিদ্দিক বাজারেতে দুইটা যাবো তোমার বিলে। সো সাথেই থাকো আর দেখতেই থাকো ভিডিও। এই যাক এখন বংশালা দিকে যাচ্ছি, বংশালা দিকে দুপুরবেলা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হাজির বিরিয়ানি ট্রাই করবো, সবচেয়ে ঐতিহ্যবাহী ফুড হাজির বিরিয়ানিটা অনেকদিন পর ট্রাই করতেছি। সো হাজির বিরিয়ানিটা ট্রাই করার পর আমরা হচ্ছে রওনা দিব সম্পূর্ণ বিরতি সেখানেই সমাপ্ত। যেই পরিমাণ ভিড়, 10 মিনিট পর আমরা হচ্ছে সিট পাইলাম। দেখি আমাদের খাবার আসছে, তো প্রায় 1 থেকে 1.5 বছর পর ট্রাই করতে হচ্ছে। কেমন হয় বিউটি লাগছি, এটা খুবই মজার, আশা করছি ট্রাই করে দেখছি। এখন হচ্ছে দই চিরা ট্রাই করতেছি, বিউটি লাগছি, দেখি দই চিরা কিরকম হয়। লাচ্ছি এরকম ভিডিও খাইছি, এখন হচ্ছে দই লাচ্ছিটা ট্রাই করবো। আমাদের 1 নম্বর দই চিরা রয়েছে, দই চিরাটা ভালো লাগতেছে, এটা দইটা ভালো, দইটা স্পেশাল। আজকের ভিডিওর এটাই ছিল শেষ মোমেন্ট। বিউটি লাচ্ছি ঘর থেকে আমরা হচ্ছে ফালুদাটা ট্রাই করলাম, আর হচ্ছে দই চিরাটাও ট্রাই করলাম। অসাধারণ, দিনের ক্লান্তি শেষে লাস্ট মুভমেন্টটা ছিল অসাধারণ, যে এক কথায় বলার অপেক্ষা রাখে না। এখন বাজে 5টা, আমরা আসছিলাম হচ্ছে 8টায়, বাসা থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে 7টায়। তো সম্পূর্ণ ডেটা আজকে পুরো ঢাকায় গেল, এবং কেমন ফুল হলো ভিডিও অবশ্যই জানান। আরও কিছু হয়তো মিস হয়ে গেছে, সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, তো লাস্ট মুভমেন্টে তারপরে যতটুকু ছিল সবাই কিন্তু অসাধারণ। তো জাবির কেমন ছিল? অসাধারণ। সেই সকালবেলা বের হয়েছি আর এখন যাচ্ছি ব্রো সকাল থেকে বাইরে। আজকে সকাল 8টা থেকে, হ্যাঁ অলমোস্ট 7টা, আমি এটাই বলতেছিলাম। 5টার মতো বাজবে, 5টার মতো বাজিতেই বাসায় গিয়ে কখন যাবো সেটা আরেক হিসাব। যাই রাস্তার কি অবস্থা, ঢাকার রাস্তার অবস্থা ভালো ছিল না। সকালবেলা যদি না বের হইতাম মনে হয় না তাড়াতাড়ি পৌঁছাইতে পারতাম। সদরঘাট কভার আপ করা, তারপর হচ্ছে আমরা নাজিরা বাজার, হাসানগঞ্জ, তারপর লালবাগ কেল্লা, অবশেষে পুরান ঢাকার চকবাজার এরিয়া। এখানে জাস্ট অসাধারণ ছিল। যারা যারা ভিডিওটি ছিল সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন, সাবস্ক্রাইব করবেন, মাই স্পিচও দেখবেন। আসসালামু আলাইকুম।